বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত বছরের মতো এবছরও আয়কর দেওয়ার জন্য আয়কর নির্দেশিকা আগেই প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়কর বিভাগ থেকে এই নির্দেশিকাটি প্রায় ৩-৪ সপ্তাহ আগে প্রকাশিত হয়েছে। গত কয়েকদিন আগে এই নির্দেশিকার উপরে আমি একটি ভিডিও ছেড়েছি আমার ইউটিউব চ্যানেলে, এবং সে সময় বলেছিলাম যে এখনো পর্যন্ত সফটওয়্যারটি লঞ্চ করেনি। সফটওয়্যার যখনই ছাড়বে তখনই ইন্টারনেটে আমি কিভাবে অনলাইনে আয়কর পূরণ করতে হয় তার উপরে একটি ভিডিও ছাড়ব। তারই ধারাবাহিকতায় আজকে সকাল থেকে দেখছি যে এটার ছাড়া শুরু হয়েছে, অর্থাৎ অনলাইনে চাইলে এখন আয়কর রিটার্ন পূরণ করা যাবে। আমি রিটার্ন পূরণ করার আগে যে কয়েকটি বিষয় জানাতে চাই যে বাংলাদেশে এতদিন পর্যন্ত যে আয়কর আমরা দিচ্ছিলাম সেটা হলো 1994 সালে আয়কর আইন অনুযায়ী। তো বাংলাদেশ সরকার গত 2023 সালের 22শে জুন 1984 সালের যে আইন দ্বারা আয়কর এতদিন পূরণ করা হচ্ছিল, এই যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, সেটা রহিত করা হয়েছে এবং 2023 সালের এই আয়কর আইনটাই বর্তমানে চালু করা হয়েছে। তো সেই হিসেবে নতুন এই আয়কর আইন এবং নতুন আয়কর নির্দেশিকা এবং আয়কর পরিপত্র এগুলোর উপরে ভিত্তি করে এবারকার আয়কর পূরণ করা সফটওয়্যারটি নতুন করে দেওয়া হয়েছে। তো ভিডিওর এই পর্বে বলে রাখি যে নিয়মিতই আয়করের উপরে আমি কিছু ভিডিও ছাড়বো। আজকে যেটা ছাড়বো সেটা হচ্ছে জিরো রিটার্ন দাখিল কিভাবে করতে হয়, অর্থাৎ যাদের আয়কর হয়নি কিন্তু আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, কাদের বাধ্যতামূলক সেটি যদি জানতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে এর আগেই কিছুদিন আগেই আমি ভিডিও ছেড়েছি, সেটা দেখার অনুরোধ রইল। যদি খুঁজে না পান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সে লিঙ্ক দিয়ে রাখবো। তো আমি আর সময় নষ্ট না করে সরাসরি আয়কর কিভাবে পূরণ করতে হয় সেখানে যাব। যারা নতুন আছেন তারা আয়কর যদি পূরণ করতে চান অনলাইনে, সেক্ষেত্রে প্রথমে যেটা বলবো যে আপনারা ফ্রিকোয়েন্সি আস্কিং কোশ্চেনে ক্লিক দিলে এখানে কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটা আপনাদের জন্য খুবই কাজে দেবে। কিছু মৌলিক বিষয় জানার জন্য এইখানে আপনারা ক্লিক দিবেন। এখন যারা টিম খুলে বসে আছেন কিন্তু কোনোদিন অনলাইনে আয়কর দেননি, তারা কিভাবে আয়কর পূরণ করার জন্য কাজ করবেন সেই কাজ হলো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিলেই এখানে আপনার 3 নম্বরটি দিতে বলবে। এখানে 3 নম্বর দিবেন, তারপরে এখানে ফোন নম্বরটি দিবেন। মনে রাখতে হবে যে 3 নম্বর খোলার সময় যে ফোন নম্বর দিয়ে খুলেছিলেন সেই ফোন নম্বরটি অবশ্যই দিতে হবে। আর এই ক্যাপচাটি এখানে দিতে হবে যেন এটা কম্পিউটার বুঝতে পারে যে এটা মানুষ কাজ করছে, রোবট কাজ করছে না। এটাতে ভেরিফাই দিলেই আপনার ফোনে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। এখানে একটা পেজ আসবে, সেই কোড বসালে এবং 3 নম্বর বসালে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং এটা পাসওয়ার্ড দিতে বলবে। তো পরের পেজে আপনি সাইন ইন দিবেন। সাইন ইন দিলেই আপনার 3 নম্বরটি বসাবেন এবং পাসওয়ার্ড এখানে বসাবেন। তারপরে এই ক্যাপচাটা বসাতে হবে। আমরা সবাই জানি যে ক্যাপচা কিভাবে বসাতে হয়। এটা 0 নাকি সম্ভবত 0, যে সাইন ইন করি, তাহলে আপনার আয়কর দেওয়ার জন্য ফর্মে চলে আসতে পারবেন। এই বছর যে জিনিসটা নতুন করা হয়েছে এখানে বলে রাখা প্রয়োজন, ভিডিওটি একটু বড় হয়ে যাবে। যাদের এই মুহূর্তে শোনার ধৈর্য নাই তারা পরে শুনলেও হবে।
সেজন্য দয়া করে ভিডিওটি কেউ খুব জোরে জোরে টেনে যাবেন না, তাহলে ভিডিও কিছুই বুঝতে পারবেন না। প্রয়োজনে ধৈর্য নিয়ে সময় নিয়ে ধীরে ধীরে ভিডিওটি দেখবেন, যে প্রত্যেকটা অংশ আমি ভেঙে ভেঙে বলে দেব যে কোন জায়গায় কিভাবে পূরণ করতে হচ্ছে এবং তার ব্যাখ্যা দিয়ে দেব যে কেন পূরণ করতে হচ্ছে, যাতে আপনারা নিজেরাই নিজের আয়কর অনলাইনে ঠিক মতো দিতে পারেন। সেক্ষেত্রে আমার এই পেজে যাওয়ার পরেই এখানে কয়েকটা অপশন পাচ্ছি। এই সাবমিশন অপশনে ক্লিক দেওয়াই থাকে, তো এই তিনটে অপশন আপনাদের পাওয়া যেতে পারে। আমি এর আগে যে আয়কর দিয়েছি সেই আয়করের ট্যাক্স সার্টিফিকেট এখানে থাকার কথা, কিন্তু সিস্টেমটা এবার নতুন জেনারেট করায় আগে সেই সার্টিফিকেটগুলো এনারা মুছে দিয়েছেন। আচ্ছা, তো আমাদের এখন যেতে হবে হচ্ছে সাবমিশন। সাবমিশনে গেলে এই বছর একটি নতুন সংযোজন করেছে, যেটা হলো সিঙ্গেল পেজ রিটার্ন এবং ডিটেইল রিটার্ন। এখন এই জিনিসটা আমরা বুঝবো কি করে? এই সিঙ্গেল পেজ রিটার্নে ক্লিক দিলেই দেখবেন যে আপনার জন্য একটা অপশন দিচ্ছে যে এক পাতা রিটার্ন পূরণ করতে গেলে আপনাকে সব কয়টা শর্ত মানতে হবে, মানে পূরণ থাকতে হবে। একটি শর্ত যদি অপূরণযোগ্য হয় তাহলে আপনাকে ডিটেইল রিটার্ন দিতে হবে। এই ডিটেইল রিটার্ন আর সিঙ্গেল রিটার্নের বলতে এটা এক পাতার মধ্যে অল্প কিছু তথ্য দিয়ে রিটার্ন দেওয়া যায়, আর ডিটেইল মানে বিস্তারিত সম্পত্তি বিবরণ টিবরণ সব দিতে হয়। তখন কোন কোন ব্যক্তি এই এক পাতা রিটার্ন পূরণ শর্ত রাখে? আপনার করযোগ্য আয় যদি 5 লক্ষর অনূর্ধ্ব অর্থাৎ সর্বোচ্চ 5 লক্ষ টাকা হয় অথবা এর নিচে হয়, আপনার যত সম্পদ আছে সেই সম্পদ যদি 40 লক্ষ টাকার অথবা তার নিচে হয় তাহলে এক পাতা রিটার্ন দিতে পারবেন। গণকর্মচারী হওয়া যাবে না। এখন এই গণকর্মচারী বলতে কি বোঝানো হয় এটা আমি একটু পরেই বলছি। মোটরযানের মালিক নন। মোটরযান মানে 4 চাকার গাড়ি বোঝানো হয়েছে, 3 চাকা নয়। আমি এই আয়করের যে নির্দেশিকা, এই নির্দেশিকা 115 পৃষ্ঠা, এটি মোটামুটি ভালোভাবে পড়েছি এবং এর উপরে আমি ভিডিও ছেড়েছি। এই পড়া সূত্র ধরেই কথাগুলো আমি এখানে বলছি। মোটরযানের মালিক বলতে এখানে 4 চাকার গাড়ি বোঝানো হচ্ছে। সিটি কর্পোরেশনের মধ্যে কোনো ঘরবাড়ি মালিক হওয়া যাবে না, বিদেশে কোনো বিভিন্ন সম্পত্তি কেন্দ্রের মালিক হওয়া যাবে না এবং শেয়ার হোল্ডারের পরিচালক হওয়া যাবে না। তো এই কয়েকটি শর্ত যদি সত্য হয় তাহলেই এক পাতা রিটার্ন পূরণ করা যাবে। এখন যারা গণকর্মচারী কারা সেইটার ব্যাপারে আমি একটু যেটা ইনকাম ট্যাক্সের যে আয়করের পরিপত্র নাকি আয়করের যে আইন দিয়েছে এবছর অর্থাৎ 2023 সালে 316 পৃষ্ঠা যে আয়কর আইন, এইটার 34 নম্বরে ব্যাখ্যাতে 34 নম্বর ব্যাখ্যায় বলছে, গণকর্মচারী অর্থ পেনাল কোড 1860 অ্যাক্ট নম্বর XLV অফ 1860 এর সেকশন 21, অর্থাৎ গণকর্মচারী পেনাল কোড 1860 সালের যে 21 নম্বর ধারা, এই 21 নম্বর ধারাটা আমি ইন্টারনেটে সার্চ করে বের করেছি যে পেনাল কোড 1860 এর 21 নম্বর ধারাটা গণকর্মচারী বলতে এই যে পাবলিক সার্ভেন্ট, এই 21 নম্বর ধারায় মোট 12টি উপধারা আছে। এই 12টি উপধারার এই ইংরেজি বাংলা করেছি আমি, ইংরেজি গুগল ট্রান্সলেটর দিয়ে আমি আগেই বাংলা করে রেখেছি। পাবলিক সার্ভেন্ট গণসেবক, এর ভিতরে মোটামুটি আমরা যারা পাবলিক সার্ভিসে চাকরি করি বা বিভিন্ন সরকারি চাকরি করি তারা সবাই গণকর্মচারী। প্রশ্ন হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পাবলিক গণকর্মচারী কি না, সেটার জন্য আমরা এই দ্বাদশ যে উপধারা এখানে একটু ব্যাখ্যায় দেখি। প্রত্যেক ব্যক্তি
সরকারের চাকরিতে বা বেতনে সরকার কর্তৃক কোনো সরকারি দায়িত্ব পালনে ফি ও বা কমিশন দ্বারা পারিশ্রমিক পায় কিনা, যদি পায় তাহলে গণকর্মচারী। আর একটা হলো স্থানীয় কর্তৃপক্ষের পরিষেবা বা বেতনে বা কর্পোরেশন সংস্থা বা কর্তৃপক্ষের দ্বারা কোনো আইনের দ্বারা প্রতিষ্ঠিত এমন একটি ফার্ম বা সংস্থা যেখানে সুদ বা শেয়ার মূলধনের কোনো অংশ ধারণ করে নিযুক্ত হওয়া হয়েছে কিনা। এখানকার ব্যাখ্যাটাই বলা আছে যে উপরের যে কোনো বর্ণনার অধীনে থাকা ব্যক্তিরা সরকারি কর্মচারী, সরকার কর্তৃক নিযুক্ত হোক বা না হোক। সরকার কর্তৃক নিযুক্ত হোক বা না হোক, এই সরকার যেখানে কোনো একটি বেতন ভাতাদির জন্য একটু অংশও শেয়ার করে, পারিশ্রমিক যদি দেয়, তাহলে তারা গণকর্মচারী হিসেবেই গণ্য হবেন। সেক্ষেত্রে আমি আমার রিটার্নের এখানে আমি বলে দিতেই পারি যে আমি গণকর্মচারী। সুতরাং আমি গণকর্মচারী। এখন এই জায়গায় আমার আয়কর, আমি এবার আয়কর প্রমাণে চলে যাচ্ছি। করযোগ্য আয়কর আমার 5 লক্ষ টাকার নিচে, আমার সম্পত্তি 40 লক্ষ টাকার নিচে। আমি গণকর্মচারীর মধ্যেই পড়ি, সুতরাং এটা টিক দিতে পারছি না। আমার মোটর যান অর্থাৎ 4 চাকার গাড়ি নেই, সিটি কর্পোরেশনের মধ্যে আমার বাড়ি নেই, বিদেশে কোনো সম্পত্তি নেই, কোম্পানির আমি কোনো শেয়ার হোল্ডার পরিচালক নন। আয়ের উৎসের স্থান কোথায়? ঢাকা সিটি কর্পোরেশন নেই, চট্টগ্রাম, আমি অন্যান্য দিলাম। যারা সিটি কর্পোরেশন আছেন তারা সিটি কর্পোরেশন বুঝে দিবেন। ঢাকা, চট্টগ্রাম এখানে লিখে দেওয়া আছে, আর অন্যান্য সিটি কর্পোরেশন। আর আমরা সিটি কর্পোরেশনে আমি বাইরে, সুতরাং এটা যখনই আমি দিচ্ছি তখনই আমার জন্য এই যে সিঙ্গেল পেজ রিটার্ন বাদ হয়ে গেল, ডিটেইল রিটার্ন চলে এলো। এখন যদি সিঙ্গেল পেজ রিটার্ন আমি তাহলে কি হতো? তাহলে আমি একটু লগ আউট করে আবার একটু দেখিয়ে আসি যে ওটা কি আসতো। যে ক্যাপচা ভুল হয়েছে, 016A ক্যাপিটালে, এটা মনে হয় 1। ক্যাপচা আবারও ভুল, 5AMZRE। হ্যাঁ, এবার লগ ইন হয়েছে। তা আমি আবারও সিঙ্গেল পেজ রিটার্নে ক্লিক দিলেই আমি যদি সব কয়টা টিক ওকে করি, তাহলে দেখা যাবে যে আমাকে সিঙ্গেল পেজ রিটার্নে এই যে সিঙ্গেল পেজ রিটার্ন বলাই থাকছে, এবং এটা হলো আইটি ঘ, আর ডিটেইল রিটার্ন হলো আইটি গ। এইখানে দেখুন নাম, ঠিকানা এগুলো সব অটোমেটিক দিয়ে দিচ্ছে, এবং আয়ের উৎস, পরিসম্পদ, মোট আয়, এই ফিল্ডগুলো পূরণ করে দিলে, এই জাস্ট এই কয়েকটা ফিল্ড পূরণ করে দিবেন। পূরণ করে দিলেই এই শেষে সাবমিট আছে, দিলে হয়ে গেল। খুবই সোজা সিঙ্গেল পেজ রিটার্ন। তো মূলত আমরা যাব হলো ডিটেইল রিটার্নে। সেক্ষেত্রে আমাকে আবার কি করতে হবে? লগ আউট করতে হবে, যেহেতু আমি সিঙ্গেল পেজ রিটার্নে যাব না, কারণ আমি গণকর্মচারীর মধ্যেই পড়ি। সুতরাং এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে আমি গণকর্মচারীর মধ্যে পড়ি। সেক্ষেত্রে আমি যাব হলো সাবমিশন, ডিটেইল রিটার্নে যাব। তো ডিটেইল রিটার্নে যখনই যাচ্ছি, এটা মূলত আমার রিটার্ন ফর্ম পূরণ করার অপশন চলে এলো। এখন আমি একটি পেজ এখানে আগের থেকেই তৈরি করে রেখেছি সবার সাথে বোঝানোর স্বার্থে, যে আমার গত বছরের নিট সম্পত্তি পরিমাণ 15,09,068 টাকা ছিল আমার রিটার্নের। তো সেখানে এই টাকার মধ্যে আমার 5 শতক জমি কেনা ছিল 3 লক্ষ টাকার, সোনা ছিল 3 লক্ষ টাকার, আসবাবপত্র বা সবকিছু ফার্নিচার টার্নিচার মোটরসাইকেল সব দিয়ে 1 লক্ষ টাকার মতো ছিল। উদ্বৃত্ত ছিল 8,09,000, এটা উদ্বৃত্ত ছিল। এই হচ্ছে 15 লক্ষ টাকা গত বছর ছিল। তো চলতি বছরে আমি বেতন ভাতাদি বাবদ সবকিছু 3,11,370 টাকা পেয়েছি, এবং খরচ করেছি আমি 1,61,000। এখান থেকে 1.5 লাখ টাকা বেঁচে আছে। আর চলতি বছরে ব্যাংক থেকে 13 লক্ষ টাকা ঋণ নিয়েছি, এবং এই 13 লক্ষ টাকা ঋণ আর এখান থেকে 1.5 লক্ষ, 14.5 লক্ষ, আর এই 8 লক্ষ মিলিয়ে আমি বর্তমানে
14,50,000 টাকা দিয়ে জমি কিনেছি, 8 লক্ষ টাকা বাড়ির কাজে ব্যয় করে 22,50,000 টাকা জমি এবং বাড়ি মিলিয়ে টাকা ব্যয় করেছি এবং বর্তমানে আমার 9,068 টাকা হাতে নগদ আছে। এই জিনিসটাকেই আমি এখন সফটওয়্যারের ভিতরে একটু একটু করে ইনপুট দেব। সবাই মনোযোগ সহকারে দেখলে আশা করছি নিজের আয়কর আপনারা নিজেই দিতে পারবেন, কোনো দালাল বা কোনো আইনজীবীর ধরা লাগবে না আশা করি। তো আমি শুরু থেকে দেখাই। এখানে প্রথমেই রিটার্ন স্কিম সেলফ, স্বনির্ধারণী। এখানে একটি অপশন থাকবে, আপনার রিটার্ন আপনি নির্ধারণ করে দেবেন, এই জন্যই নাম দেওয়া হয়েছে সেলফ অ্যাসেসমেন্ট অর্থাৎ স্বনির্ধারণী। এটাও দেওয়াই থাকবে। এবছরে 23-24 হলো আয়কর বর্ষ। আচ্ছা, এরপরে হচ্ছে এটাও দেওয়াই থাকবে, এখানে হাত দেওয়ার দরকার নেই। এইখানে বলছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, এই বছরে আপনার ট্যাক্সেবল ইনকাম আছে কি না। আমার বেতনটাই তো ট্যাক্সেবল ইনকাম, সুতরাং অবশ্যই এটা আমার ইয়েস করাই থাকবে। এনি ট্যাক্সেবল এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, আমার কোনো ট্যাক্স বহির্ভূত আয় আছে কি না। এই ট্যাক্স বহির্ভূত আয়ের মধ্যে কি কি পড়ে একটু খেয়াল করে দেখুন। এখানে অবশ্য শেষ ইয়েগুলো দেয়নি, এখানে অনেকগুলো ট্যাক্স বহির্ভূত আয় আছে। সেই যাদের আছে তারা ইয়েস দিবেন, যাদের নো তাদের দরকার নেই। তো এখানে আমি আমার যেহেতু ট্যাক্স বহির্ভূত আয় নেই, সুতরাং আমি নো দিয়ে যাচ্ছি। আমি বাংলাদেশের বাসিন্দা হিসেবে রেসিডেন্ট। এখন ইনকামের প্রধান হেডটা কি, এখানে বেশ কিছু হেড আছে। আপনারা এই যে জিজ্ঞাসাবোধক চিহ্নে জাস্ট কার্সর রাখবেন, পয়েন্টার রাখবেন, আর এখানে বোঝা যাবে। তো আমার এখানে এমপ্লয়মেন্ট, আমি কর্মচারী হিসেবে বা চাকরিজীবী হিসেবে আমার ইনকাম আছে, আমি এটাই শুধু ক্লিক দেব। যদি বাড়ি ভাড়া থেকে আপনি কোনো ইনকাম করেন তাহলে এটাতে ক্লিক দিয়ে যেতে হবে, না থাকলে দরকার নেই। কৃষি জমি থেকে যদি ইনকাম আসে তাহলে এখানে দেবেন, না থাকলে দরকার নেই। বিজনেস থেকে ইনকাম থাকলে দেবেন। এরপরে কোনো জায়গায় যদি মূলধন বিনিয়োগ করে থাকেন সেখান থেকে ইনকাম আসলে বা আয় আসলে দেবেন। ফিনান্সিয়াল অ্যাসেট, বিভিন্ন ধরনের যে অর্থনৈতিক যে সম্পত্তি আছে যেমন সিকিউরিটিজ, বন্ড, এই ধরনের অনেক কিছু অ্যাসেট থাকে, সেগুলো থেকে দেবেন। এছাড়া বাইরের কোনো উৎস থেকেও ইনকাম থাকলে সেখানে দেবেন। বাইরের উৎস বলতে লয়্যালটিজ, ফিস, টেকনিক্যাল ফিস, ক্যাশ সাবসিডি, লাইসেন্স, লটারি উইনিং, নানান ধরনের ইনকাম থাকলে অন্যান্য দিয়ে দেবেন। যেহেতু আমার একটি, সুতরাং আমি একটি দিয়ে গেলাম। এখানে বলা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ একটি কথা, যদি কোনো আপনি ফার্মের অংশীদার হন তাহলে দেবেন। কোনো এছাড়াও কোনো অ্যাসোসিয়েশনের বা পার্সনের কোনো শেয়ার আছে কিনা, বাংলাদেশের বাইরে কোনো ইনকাম আছে কিনা, এরপরে ইনকাম কোনো স্ত্রী বা মাইনর চিলড্রেন থেকে কোনো, এগুলো কিছু আপাতত দরকার নেই। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এগিয়ে গেলাম। এইখানে আবার আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নর্মালি এটা এমন থাকবে, আমি ওটা পরে ঘুরিয়ে দেব। তো লোকেশন অফ মেইন এরিয়া, আপনাদের কিন্তু সিলেক্ট 1 দেওয়া থাকবে। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনার ইনকামটা কোন লোকেশনের, ঢাকা মানে সিটি কর্পোরেশন নাকি বাইরে, আমারটা এনি আদার এরিয়া। এই পরের অপশনগুলো খুব সোজা। এটা হলো আপনি মুক্তিযোদ্ধার সন্তান কি না, যদি হন দেবেন, কারণ মুক্তিযোদ্ধার সন্তানের জন্য ইনকামের কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা এটা একটু দেখে আসি যে এই বছর আয়করের জন্য 3.5 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে আয়কর দিতে হবে না, শূন্য। এরপরে পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, পরবর্তী 3 লাখ টাকার উপরে 10%, পরবর্তী 4 লাখ টাকার উপরে 15%, পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত 20%, এরপরে যা আছে 25%। তবে এখানে কথা আছে, মহিলা করদাতা বা এবং 65 বছর বা তদূর্ধ্ব করদাতার ক্ষেত্রে 4 লক্ষ টাকা পর্যন্ত আয়কর দেওয়া লাগবে না। তৃতীয় লিঙ্গের করদাতা, প্রতিবন্ধী 4,75,000, আর গেজেটভুক্ত মুক্তিযুদ্ধ 5 লক্ষ টাকা। এইগুলো আমাদের অত ভাবা লাগবে না, কারণ এখানে যখন আমি এগুলো অপশন ঠিকঠাক দিয়ে যাব, আমার সফটওয়্যার থেকেই আয়করটা নির্ধারণ করে দেবে। আচ্ছা, এটা হলো ফিজিক্যাল ডিসএবিলিটি প্রতিবন্ধীদের ক্ষেত্রে, আর এটা অন্যান্য বিভিন্ন ধরনের ডিসএবিলিটি থাকলে সেগুলো। এরপর হচ্ছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট।
এমন কোন জায়গায় বিনিয়োগ আছে যেখান থেকে আপনি রিবেট নেবেন, মানে রিবেট মানে হচ্ছে রেয়াত নেবেন। যেমন আপনার থাকে সঞ্চয়পত্র কিংবা পোস্ট অফিসে ডিপিএস করা থাকলো, বা পোস্ট অফিসে সঞ্চয়পত্র থাকলো, ব্যাংকে ডিপিএস থাকে অনেকের, এইগুলোর ক্ষেত্রে বিনিয়োগ থাকলে সেখান থেকে রিবেট নেবেন। তো আমার ওগুলোর কোনো রিবেট টিবেট নাই। পরবর্তী আমি একটি ভিডিও ছাড়বো আপনাদের, যেখানে একজন ব্যক্তি থাকবেন, যে ব্যক্তির এগুলো থাকবে সেগুলো আমি ইয়েস দিয়ে পূরণ করতে হয় কিভাবে সেটাও আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। কোন কোম্পানির শেয়ার হোল্ডার কিনা নেই, এগুলো নরমালি ইয়েস থাকলে আপনারা নো দিয়ে দেবেন। আর যদি আপনি রেয়াত নিতে চান তাহলে অবশ্যই ইয়েস দিবেন। রেয়াতের অপশনটা আমি পরবর্তী সময়ে আর একটা ভিডিওতে দেখাবো। আপনার ইনকাম 40 লক্ষ টাকার বেশি কিনা, 40 লক্ষ টাকার বেশি হলে আপনার এখানে আইনটা আছে এমন, 40 লক্ষ টাকা যদি পরিসম্পদ বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই সম্পত্তির বিবরণ বিস্তারিত দিতে হবে। আর 40 লক্ষ টাকা কম হলে সম্পত্তি বিস্তারিত দেওয়ার দরকার নেই। দেখুন ইয়েস যখনই দিচ্ছি তখন এই জায়গার অপশনের একটা থাকছে না, নো দিলেই থেকে যাচ্ছে। তো সেটা আমি একটু পরে বলছি। আমার ইনকাম সম্পদ 40 লক্ষ টাকার নিচে আছে। কোনো মোটর কার আছে কিনা, নেই। কোনো অফিস শহর প্রপার্টিজ নেই। হাউস প্রপার্টি সিটি কর্পোরেশনের নেই। এখন বলছে যে এটা ম্যান্ডেটরি না, তারপরেও আপনি সাবমিট। এটা কি জিনিস? এটা হচ্ছে যে আপনি আপনার অ্যাসেট মানে সম্পত্তি, লায়াবিলিটিস দায় এবং খরচ, এর ভেরিয়াস পারপাস, এই যে বিভিন্ন পারপাসে যে আপনার সম্পত্তি দায় কিংবা খরচ এইগুলো আপনি বিস্তারিত দেখাতে বাধ্য নন, যেহেতু আপনার 40 লক্ষ টাকার নিচে। তারপরেও আপনি দেবেন কিনা, আবারও বলছি, 40 লক্ষ টাকার নিচে হলে এগুলো বাধ্যতামূলক ভাবে দেখাতে আপনি বাধ্য নন। আপনি দেখাতে চাইলে ভালো, আমি দেখিয়ে দেব। কেন দেখিয়ে দেবো? কারণ ধরেন আমার ইনকাম হঠাৎ করে 40 লক্ষ টাকার উপরে যদি আমি একবার দেখিয়ে দিই তখন কিন্তু একটা সন্দেহ উদ্রেক হবে, দুদক এখানে সন্দেহ করবে যে এত টাকা হঠাৎ করে কোথায় পাওয়া গেল। সেজন্যই ধাপে ধাপে সম্পত্তি বিবরণটা দেখিয়ে দেওয়াটাই ভালো। তাই আমি ইয়েস দেবো। আপনারা চাইলে নো দিতে পারেন, আমি সম্পত্তি দেখাবো না। 40 লক্ষ নিচে হলে সম্পত্তি দেখাতে হবে না। এখন আমরা অ্যাসেসমেন্টটা প্রথমে করে দেওয়ার পরেই চলে আসলাম ইনকামে। তো প্রথমে আমার একটাই আমি ইনকাম দেখিয়েছিলাম যে আমার চাকরি থেকে। এমপ্লয়মেন্ট টাইপ আমি এখানে গভর্নমেন্ট পে স্কেল, আমি আইব্যাস থেকে বেতন পাই না। আইব্যাস মানে হচ্ছে যারা সরকারি চাকরি করেন, সরকারি কোষাগার থেকে বেতন পান তারা দিবেন। আর আমি যেহেতু বেসরকারি ভাবে অনুদান পেয়ে থাকি, সুতরাং আমি আসবো হলো আইব্যাস প্লাস প্লাস এটা। আর এটা হচ্ছে যারা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে, গভর্নমেন্টের স্কেল পায় কিন্তু প্রাইভেট চাকরি। আর এটা হচ্ছে স্যালারি সাবজেক্ট টু রিডিউসড ট্যাক্স রেট। এটা আমি কি বলতে পারবো না, তবে আমরা যারা বেসরকারি চাকরিজীবী তারা আইব্যাস থেকে দেওয়াটাই, নট থ্রু আইব্যাস। আমি যেহেতু বেসরকারি অর্থাৎ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের একজন শিক্ষক, তাই আমি এটা দিচ্ছি। এখন বলছে যে এই জায়গাটাই যে আমার প্রতিষ্ঠানের নাম দিতে হবে, ওই যে উপরে দেওয়া আছে নেম অফ দ্য এন্টিটি আর অফিস আর ইন্ডিভিজুয়াল। তো আমার এখানে প্রতিষ্ঠানের নাম দিলাম, প্রতিষ্ঠানের নাম দিলাম। এখন আমার পদবি দিতে বলতেছে, তো পদবি দিলাম। তো পদবি দেওয়ার পরেই বলছে যে পার্টিকুলার্স বেসিক। এখন বেসিক আমার কত ছিল? বেসিক আমি সব মিলিয়ে 23,100 করে বেতন পেয়েছি মাসে গত অর্থ বছরে। সেক্ষেত্রে আমার 23,100 গুণ 12 মাসে 2,77,200, 2,77,200। হাউস রেন্ট কত পেয়েছি? প্রত্যেক মাসে 1,000 করে 12,000 টাকা হাউস রেন্ট পেয়েছি। আর মেডিকেল অ্যালাউন্স পেয়েছি প্রত্যেক মাসে 500 করে, 12 মাসে 6,000। এবং বাংলা নববর্ষ ভাতা পেয়েছি
20% অর্থাৎ 4,620 টাকা। ফেস্টিভ্যাল অ্যালাউন্স পেয়েছি 23,100 গুণ 25%, 25%, 50%, অর্থাৎ 11,550 টাকা। এই তথ্যগুলো আপনি এই বছরে যা পাচ্ছেন সেটা নয়, 2023 সালের যে বেতন পাচ্ছেন সেটা নয়। 2022 সালের 1 জুলাই থেকে, আবারও বলছি 2022 সালের 1 জুলাই থেকে 2023-এর 30 জুন পর্যন্ত যে স্যালারি আপনি পার্সেন্টেজ পেয়েছেন, যে বেসিক পেয়েছেন, সেই বেসিক দিয়ে হিসেব হবে। সেক্ষেত্রে আমি সব কটা দিয়ে দিলাম এবং আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আগিয়ে যেতে পারি। আপনার যদি মনে হয় যে আপনি ইনকামটা আবার দেখবেন, তাহলে ইনকামে ব্যাকে আসেন এবং স্যালারি সামারি দেখেন। এখানে আপনার বেসিক পে দেখেন সব মিলিয়ে 3,11,370 টাকা, 3,11,370। আমি সেই আমার অপশনে যাই, এই দেখেন 3,11,370 টাকা আমার চলতি বছরের মোট উপার্জন। এবং এখানে দেখেন যে বাড়ি ভাড়াটা এবং মেডিকেল অ্যালাউন্সটা এবং উৎসব নববর্ষ ভাতা, এই তিনটে কিন্তু ট্যাক্স এক্সেম্পটেড, অর্থাৎ ট্যাক্স বহির্ভূত। আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে শুধু বেতনটা এবং উৎসব ভাতাটা। বেতন আর উৎসব ভাতা মিলিয়ে আমার 2,88,750 টাকা হয়েছে। 3.5 লক্ষ টাকা পর্যন্ত আমার ট্যাক্সের আওতায় পড়ি না। সেক্ষেত্রে এটি একটি আমার জন্য জিরো রিটার্নের। এখন এই জায়গায় আমি আর তথ্যটা আগে থেকে দেওয়া ছিল, আমি তথ্যটা একটু মুছে দিই। এখানে নর্মালি আপনার দেওয়া থাকবে ইয়েস। তা ইয়েস হচ্ছে যে আপনার দৈনন্দিন যে খাবার কত কিনেছেন, থাকা খরচ কত, এগুলো বিস্তারিত দেখাতে আপনি বাধ্য নন, ওই যে নট ম্যান্ডেটরি। তো আমি বিস্তারিত দেব না, আমি নোতে দিয়ে সব মিলিয়ে আমার কত টাকা খরচ হয়েছে সেটা দিয়ে দিলাম। 1,61,370 টাকা এবছরে আমার খরচ হয়েছে। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এগিয়ে গেলাম। এইবার আমার সম্পত্তির বিবরণ দেখাতে হবে। তো আমি সম্পত্তির বিবরণটা এই জায়গায় আগের থেকেই একদম জিরো করে রেখে দিয়েছিলাম। তো এই জিরোটা আমি এখন সব কটা অপশন মুছে দেব। মুছে দিয়ে আপনাদের বিস্তারিত দেখাবো যে কিভাবে এই ক্যাশ ফ্লোটা আপনারা ঠিকঠাক মতো মেলাবেন। আমি সব কটা অপশন মুছে দিলাম এবং প্রত্যেকটা অংশ ধরে ধরে আমি দেখাবো। দেখেন এই অপশনগুলো আমি মুছতে পারছি না, খেয়াল করুন, এই অপশনগুলো আমি মুছতে পারছি না। কেন মুছতে পারছি না? কারণ ওই যে আগের ইনফরমেশন থেকে, ওখান থেকে তথ্যগুলো আমার এখানে বের করে দিয়েছে। আপনাদেরও এতটুকু থাকবে। এই যে এখন পর্যন্ত দেখুন 3,11,370 টাকা আমার ইনকাম এবং আমি 1,61,000 এক্সপেন্ডিচার দেখিয়েছি। এটা কোথায় পালাম? এটা আমি একটু এই যে ইনকাম আমি এখানে দেখাইলাম। ইনকামের যদি সামারিতে যাই দেখবেন যে 3,11,000 টাকা এবং এক্সপেন্ডিচারে যদি যান এই যে 1 লক্ষ। এই টাকাটাই আপনার অ্যাসেট এন্ড লায়াবিলিটিসে এসে বসে আছে। আমি যেটা মুছে দিয়েছিলাম সেভ না করাই, ওটা আবার এসে গেছে। যাই হোক আমি আবার ওটা ইয়ে করে ফেলি, মুছে দিই। হ্যাঁ এই যে, ও সরি, এটাও মুছে দিলাম। স্বাভাবিকভাবে এই টাকাটা এসে বসে থাকলো। এখন আমার একটা একটা করে এই টাকাগুলো অপশন দিতে হবে। তো আমি একটা একটা করে দিয়ে আসি। দেখুন গত বছরের নিট সম্পত্তির পরিমাণ 15,09,068 টাকা। তা আমি এই টাকাটা গত বছরের এই যে নিট ওয়েল এখানে দিয়ে দেব। কত দেব? 15,09,068 টাকা ছিল গত বছরের আমার। এই অপশনটা ছিল যে গত বছরের মোট সম্পত্তির পরিমাণ। দেখুন আমার সম্পত্তির পরিমাণ কিন্তু আরো এই টাকা বেড়ে গেল। আর 1.5 লাখ টাকা তো এবছর বেঁচেছিল। এখন গত বছরের যে টাকাটা ছিল
সেটা কোন কোন খাতে ছিল দেখুন। এখন কোন কোন খাতে ছিল দেখুন। আমার অকৃষি জমি ছিল 5 শতক, 3 লাখ টাকা। স্বর্ণ ছিল 3 লাখ টাকা। আসবাবপত্র ছিল 1 লাখ টাকা। উদ্বৃত্ত ছিল 8 লাখ টাকা। তা আমি এই উদ্বৃত্তের টাকাটা একটু পরে দিই, আগে এই 3টে টাকা আমি দিয়ে আসি। 3 লাখ, 3 লাখ আর 1 লাখ। যেহেতু গত বছরের সম্পত্তি আমার ছিল ওগুলো, তা আমি অ্যাসেটে দিয়ে দেব। অ্যাসেটে এগুলো নন এগ্রিকালচারাল প্রপার্টি হিসেবে ছিল, আমার কোনো কৃষিজ জমি নয়, ওটা অকৃষিজ জমি। তাহলে এই জায়গায় আমি লিখে দেব ল্যান্ড, জমি। জমি আমার এটা কেনা জমি ছিল। কয় শতক? 5 শতক। ইউনিট দেবেন ডেসিমেল, আর যদি স্কোয়ার ফুট বা স্কোয়ার মিটারে দিতে চান দিতে পারেন, বর্গ। তাহলে এটা আমার কত টাকা ছিল? 3 লক্ষ টাকা। জমির দাম এটা আমি অতটা বাড়াইনি, যেহেতু বেশিনি জমি, সুতরাং জমির তো দাম বাড়েনি। এবং মনে রাখবেন এই টাকাটা কিন্তু এখানে যদি ক্লিক দেন তাহলে দেখবেন যে লেখা, ক্লিক দেওয়া লাগবে না, পয়েন্টার রাখবেন, যেখানে লেখা আছে দেখেন যে এখানে ল্যান্ড, প্লট, অ্যাপার্টমেন্ট অ্যান্ড আদার হাউস প্রপার্টিজ। ভ্যালু অফ প্রপার্টি মাস্ট বি at their cost including legal and registration and other related expenses। অর্থাৎ এই ভ্যালুটা দিতে হবে আইনগত এবং রেজিস্ট্রেশন খরচ সহ। অর্থাৎ জমি যদি 2 লাখ টাকা দিয়ে কেনেন, 20,000 টাকা বা 30,000 বা 40,000 টাকা যদি রেজিস্ট্রেশন খরচ লাগে, তাই রেজিস্ট্রেশন খরচ সহ দামটা দিতে হবে। তো যেহেতু আমার জমিটা রেজিস্ট্রেশন সহ 3 লাখ টাকা দিয়ে কেনা ছিল, তাই আমি 3 লাখ টাকা দিলাম। তাহলে একটা প্রপার্টি দেওয়া হয়ে গেল। আমি পরেরটায় আসি। স্বর্ণ দেবেন 3 লাখ টাকা। স্বর্ণের অপশনটা কোথায় পাবো? ফিনান্সিয়াল অ্যাসেট, নো, গোল্ড, গোল্ড, ডায়মন্ড। তো এখানে গিয়ে আপনি এই জায়গায় দেবেন গোল্ড। এটা আমার গিফটের গোল্ড ছিল। তো কোয়ান্টিটি অফ ইনকাম, এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, এখানে 3 ভরি দিলাম। প্রতি ভরি 1 লাখ টাকা করে, 3 লাখ টাকা। এবার আমার পরবর্তী অপশন আসতে হবে, সবকিছু আসবাবপত্র মিলিয়ে 1 লাখ টাকা। এটা ফার্নিচার, ইকুইপমেন্টস আর আদার আইটেম। আপনারা চাইলে একটা একটা করে দিতে পারেন, এত দেওয়ার আসে এমনিতেই। ধরেন আমার 40 লাখের নিচে উপার্জন, অত বিস্তারিত আমি দিতে যাচ্ছি না। আমি এখানে ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে 10 পিস মতো, অর্থাৎ খাট, পালঙ্গ, মোটরসাইকেল সব সহ 10 পিস মতো 1 লাখ টাকার আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। তাহলে গত বছরের যে উপার্জনগুলো ছিল সব কয়টা দেওয়া হয়ে গেছে। এখন উদ্বৃত্ত থাকলো 8,09,000 টাকা, আর এই বছরে 1.5 লাখ টাকা। এই দুটো মিলে 9.5 লাখ টাকা মতো আমার থাকলো। এখন আমি দেখেন 13 লাখ টাকা আবার কি করেছি? লোন করেছি। এই 13 লাখ টাকা লোন করে সেই লোনের টাকা আর এই টাকা সাথে 1.5 লাখ টাকা এই যোগ হয়ে আমি আবার জমি বাড়ি করেছি 22.5 লাখ টাকা। তাহলে এই 22.5 লাখ টাকার জমি বাড়ির হিসেব আমার এখন মেলাতে হবে। ঠিক আছে, আমি দেখি। এখন আমার এই হাতে দেখেন বেশ কিছু টাকা নিচেই আছে। এই যে 9.5 লাখ টাকা বর্তমানে আমার প্লাস হয়ে আছে। এখন এই টাকার সাথে আমার ব্যাংক লোন হয়েছে। তাহলে ব্যাংক লোন অ্যাসেটের নিচে লায়াবিলিটিস, বরোয়িং ফ্রম ব্যাংক। তাহলে ব্যাংকে ক্লিক দিলাম। তো ব্যাংকে ক্লিক দেওয়ার নেম অফ দ্য ব্যাংক, রূপালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড। অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। পারপাস বাইং ল্যান্ড, জমি কেনা। এবং এটার
পরিমাণটা হলো 13 লক্ষ টাকা। এখন 13 লক্ষ টাকা যে লোন করলাম, দেখুন আমার সম্পত্তি এসে দাঁড়ালো কত, 22,59,000 টাকা। এই টাকাটা আমার কোন পারপাসে আমি ব্যয় করেছি দেখুন, এই 22,50,000 টাকা দিয়ে আমি জমি এবং বাড়ি নির্মাণ করেছি। জমিটার দাম পড়েছে রেজিস্ট্রেশন খরচ সহ 2.5 লাখ টাকা এবং বাড়ির পেছনে খরচ করেছি 8 লাখ টাকা। তাহলে এই দুটো টাকা আমার এখন অ্যাসেটে দিয়ে দিতে হবে। এই যে অ্যাসেট নন এগ্রিকালচারাল প্রপার্টিজ, একটা তো দেওয়া আছে আমার, আর একটা বাড়বে। এই জায়গায় দিতে হবে ল্যান্ড অ্যান্ড হাউস, জমি ও বাড়ি। এটাও কেনা সম্পত্তি, 4 শতক এবং এটার দাম 22,50,000 টাকা। এখন এই টাকাটা 2 দফাতেও দেওয়া যায়, শুধু জমিটা আলাদা করে দেখালাম, হাউসটা আলাদা করে দেখানো যায়। আমি একবারেই দিয়ে দিলাম, দুটো মিলিয়ে 22,50,000 টাকা আমার খরচ হয়েছে। তাহলে আমার হাতে আর মাত্র 9,068 টাকা ডিফারেন্স থাকলো। এই টাকাটা আমার ক্যাশ হিসেবে বর্তমানে পড়ে আছে। ক্যাশ হিসেবে আমি সম্পত্তিতে দেখাতে পারি ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। এখানে ক্লিক দিলাম, ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ডে আমি ওই টাকাটা, অর্থাৎ 9,068 টাকা বর্তমানে আমার হাতে কপি করে নিয়ে এলাম। বর্তমানে আমার হাতে ক্যাশ ইন হ্যান্ড আছে এবং দেখুন এবার ডিফারেন্সটা 0 হয়ে গেছে। এইটাই হচ্ছে মূল কথা, যে আপনার এই সর্বশেষ সম্পত্তি এবং দায় হিসাব কিতাব করে দেখা যাবে যে ডিফারেন্সটা যেন 0 আসে। এখন দেখেন আমার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 29,59,000 টাকা। এর মধ্যে 13 লাখ টাকা আবার আমার লোন আছে। এইটা আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এগিয়ে গেলাম। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, কিন্তু আমার মনে হয় যারা আয়কর অনলাইনে পূরণ করে দিতে চান তারা এই ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই তারা নিজের আয়কর নিজেই পূরণ করে দিতে পারবে। দেখা যাক এখানে ইনকাম, ট্যাক্সেবল ইনকাম 2,88,000 টাকা। কোনো প্রকার কর আমার জন্য হয়নি, যেহেতু কোনো রিবেটও আমি নিইনি, কারণ আমারও রিবেট নিয়ে কি না নিয়ে কি, কারণ আমার আয়কর হয়নি। তো সেক্ষেত্রে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, আমার কোনো সোর্স ট্যাক্সও নাই। এটা হলো উচ্চ কর যারা দেবে তাদের জন্য, যারা সরকারিভাবে বিভিন্ন ধরনের কিছু উচ্চ কর পায় তাদের জন্য। এই জন্য আমার আলাদাভাবে একটি ভিডিও তৈরি করতে হবে, আমি সেটা পরবর্তী সময়ে ছাড়বো। এখন আমার কোনো টাকা পয়সা পে করতে হবে না। আমি প্রসিড টু অনলাইন রিটার্নে যাব। যাওয়ার পরেও আমার জন্য দেখা যাচ্ছে একদম রিটার্নের বাংলায় তৈরি একটা ছক তৈরি করে দিয়েছে। কোন জায়গায় যে ডান পাশে কি বসবে, বাম পাশে কি বসবে, আমার কোনো প্রকার সমস্যা, এই যে এতগুলো জিনিসের কোনটা ডানে বসবে কোনটা বায়ে বসবে, কোনো ধরনের আমার কোনো প্যারা নিতে হয়নি। দারুণভাবে একটা রিটার্নের ছক পূরণ করা হয়ে গেল এবং শেষে এই যে এত টাকা আমার খরচ হয়েছে, ব্যক্তিগত খরচ আমি একবারে দেখিয়ে দিয়েছি, বিস্তারিত দিইনি। এখন পরিসম্পদ, দায়, এগুলো দেখিয়ে দিয়েছে এবং এই যেগুলো সব যোগ বিয়োগ দেখানোর পরে শেষে গিয়ে আমার বলছে সাবমিট রিটার্ন। আমি রিটার্ন সাবমিট করব কিনা ইয়েস দিলাম। আমাকে কংগ্রাচুলেশন দিয়েছে এবং বলেছে আমার রিটার্নটা সাবমিট হয়ে গেছে। এখন আমি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করি, রিসিভ করি। এই যে প্রাপ্তি স্বীকারপত্র, তারা আমার আয়করটা রিটার্ন জমা নিয়েছে এবং আমি এখান থেকে সাথে সাথে এই স্লিপটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দেব। তো সেভ টু পিডিএফ, আমি এটাকে সেভ করে রাখি। এটা আমি ডেস্কটপে অ্যাক্সেসরিজ, ইনকাম ট্যাক্স,
কামরুল হাসান অ্যাকনোলেজমেন্ট 2023-2024 সেভ করে রাখলাম। ওকে, এখন আমি আরো কিছু সেভ করতে চাই। ট্যাক্স রেকর্ডে গিয়ে আমার ট্যাক্সের সার্টিফিকেটটা চাই। এই দেখেন সাথে সাথেই আমি একটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছি। এই যে লিখে দিচ্ছে যে এখানে সার্টিফিকেট। তো আমি এটা সার্টিফিকেটে ডাউনলোড করি এবং সেভ টু পিডিএফ সেভ করি। সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট, এটা 2023-2024। এছাড়াও আমি আর কি কি রিটার্নটা ডাউনলোড করতে পারি। এই যে রিটার্নটাই ডাউনলোড করতে পারবো। যে রিটার্নটা জমা দিলাম, প্রিন্ট, এটাও আমি সেভ করে রাখবো। 2023-2024। মজার ব্যাপার হচ্ছে অনলাইনে যদি আপনি আয়কর রিটার্ন জমা দেন তাহলে আপনাকে কোনো প্রকার কাগজ দাখিল করতে হবে না। তো আমি ঘরে বসে ট্যাক্স সার্টিফিকেট পেলাম, তারপরে প্রাপ্তি স্বীকারপত্র পেলাম, রিটার্ন পেলাম, এবং চালান তো যেহেতু আমার কোনো চালান লাগেনি কারণ আমি কোনো অনলাইনে আয়কর দিই নাই। পরবর্তী সময়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে অনলাইনে সরাসরি আয়কর দিয়ে আয়কর জমা দিয়ে কিভাবে রিটার্ন দাখিল করতে হয়, সেটার জন্য আরেকটু শেষে যোগ করে দিলেই হয়ে যাবে। তো অনেক লম্বা সময় ধরে এই টিউটোরিয়ালটি বানানো হলো। তো যারা অনলাইনে আয়কর দিতে চান তারা চাইলে আমার এটা ভিডিওটি থামিয়ে আপনারা চাইলেই ভিডিওটি দেখে দেখে নিজেরাই নিজের আয়কর পূরণ করতে পারবেন। আর ভবিষ্যতে আরো কয়েকটি ভিডিও আমি অনলাইনে ছাড়বো, যেমন যারা কর যোগ্য হয়েছে আয়কর তাদের জন্য কিভাবে দিতে হয়, রিয়াদ কিভাবে কাউন্টিং করতে হয় সেগুলো। এটা ছাড়লাম শুধু যাদের শূন্য রিটার্ন দাখিল করা। প্রত্যেক অর্থ বছরই আমরা 30 নভেম্বর পর্যন্ত আয়কর দেওয়ার বিধান আছে। 30 নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই আপনার আয়কর দিতে পারেন। সুতরাং এখনো অনেক সময় আছে। আয়কর না দিলে কি হবে সে বিষয়ে আমার ইউটিউব চ্যানেল এর আগেও আমি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটি আপনারা দয়া করে দেখে নেবেন। তো আশা করি সবাই নিজের আয়কর নিজে দিতে পারবেন, এই প্রত্যাশায় আজকে ভিডিও এখানেই শেষ করছি। আর যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমি আরো আয়করের উপরে যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো যেন ছাড়া মাত্র আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।